2022-এ থাইল্যান্ডের সায়াফম নামক একটি প্রদেশে এই ঘটনা ঘটে। ধর্মগুরুদের জন্য কেলেঙ্কারি ও প্রতারণা। থাইল্যান্ডে অনেকবার দেখা গেছে ভণ্ড ধর্মগুরু বা কাল্ট লিডাররা নারী ও কিশোরীদের যৌন নিপীড়ন করেছে। এই জাতি আধ্যাত্মিক আচার ও ব্ল্যাক ম্যাজিক চর্চা করে থাকে। পুলিশ এই কাল্ট গোষ্ঠীর বিরুদ্ধে ধরপাকড়াও চালিয়েছে, কিন্তু গ্রাম্য প্রান্তিক এলাকায় এখনও এটা ঘটেই যাচ্ছে। অর্থাৎ এই কাল্ট গোষ্ঠীর ব্ল্যাক ম্যাজিক এবং মানুষকে বোকা বানানোর এই মহামারী খেলা পুরো পৃথিবীতে জালের মতো ছড়িয়ে আছে। তারা নারীদের গর্ভ ভাড়া করে, তাদের সাথে মিলন ঘটায়। যখন সে সন্তান ভূমিষ্ঠ হয়, সে হয় অদ্ভুত ক্ষমতার অধিকারী। একদা কাল বিশ্বাসী জাতি পানর নামক একটি মেয়েকে জন্ম দিয়েছিল। অর্থাৎ পানরকে জন্ম দিতে অবশ্যই পানরের মায়ের গর্ভ ভাড়া করতে হয়েছিল তাদের। জাদু এবং অদ্ভুত প্রক্রিয়ায় পানরকে জন্মানো হয়েছে। এলাকার সমস্ত লোক পানরকে অশুভ অপায়া বলে ধিক্কার জানাতে থাকে। পানরের জীবন খুবই অসহায়ভাবে বেড়ে উঠতে থাকে। এখন পানর যখন বড় হয়, বয়স 15, তখন কাল গোষ্ঠীরা পানরকে ঠিক তার মায়ের মতো ব্যবহার করতে চায়, মানে পানরের গর্ভেও বাচ্চা জন্ম করাবে। অর্থাৎ কাল গোষ্ঠীর ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের কোনো এক শিশুকে ভূমিষ্ঠ করাতে হবে। এভাবেই তারা কাল বিশ্বাসী এই জাতির জনসংখ্যা বৃদ্ধি করে থাকে। কিন্তু পানরের ভেতর আছে অদ্ভুত ভালো ক্ষমতা। এখন কাল গোষ্ঠীরা শেষ পর্যন্ত পানরের ক্ষতি করতে পারবে কি না তা জানাটা জরুরি। হ্যাঁ, এরকমই রহস্য, রোমাঞ্চকর আর ভয়াবহ সাসপেন্স হরর থ্রিলার মুভির ব্যাপারে কথা বলছিলাম। মনোযোগী হয়ে শেষ পর্যন্ত দেখে যান। তা চলুন জানা যাক এই মুভির পুরো ঘটনা প্রবাহ। গল্পের শুরু হয় এক অশুভ দিনের সকালে। তখন থাইল্যান্ডের পং নামক গ্রামে হঠাৎ করে আকাশ কালো করে নেমে আসে শত শত কাক পাখি। এই পাখিগুলো যেন গ্রামের উপর কোনো একটি অভিশাপ নিয়ে এসেছে এখানে। এই দিন থেকে গ্রামের মানুষদের শান্তি কেড়ে নিয়েছিল ভয় আর আতঙ্ক। বাজারের মানুষজন ভয়ে আতঙ্কে দোকানপাট বন্ধ করে দিচ্ছিল। তবে এদিকে গ্রামের পাশের গভীর জঙ্গলে একটি ছোট কুড়ে ঘরে ব্যথায় কাতরাচ্ছিল নোয়াল নামে একটি অন্তঃসত্ত্বা মহিলা। নোয়াল তো প্রসব বেদনা চিৎকার করছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠ ধাত্রীমা নোয়ালের বাচ্চা ডেলিভারি করাচ্ছে, কিন্তু যখন শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল, এই ধাত্রীর শিরদাঁড়া যেন ভয়ে কম্পন বয়ে গেল। বাচ্চাটির নারী জন্মের পর আবার মায়ের পেটের ভেতরে ঢুকে যাচ্ছিল। আর সবচেয়ে ভয়ের কথা হলো, এই নবজাতক নিজের নারীটাকেই কামড়ে কামড়ে খেতে শুরু করলো। এই দৃশ্য দিকে ধাত্রীর মুখ তো ফ্যাকাশে হয়ে গেল। সে তো ভয়ে চিৎকার করে উঠেছিল। এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা শয়তানের সন্তান। এই বলতে বলতে সে তো কুড়ে ঘর থেকে ছুটে পালিয়ে গেল। তাহলে কি গ্রামের আকাশ ঢেকে দেওয়া ওইসব কালো পাখিও আসার মানেই কি এই অভিশপ্ত শিশুর ভূমিষ্ঠ হওয়া? মুভির এই প্রান্ত থেকে এই গল্প এগিয়ে যায় 9 বছর পর। দেখা যায় সে ছোট্ট শিশু এখন বড় হয়ে গেছে। গ্রামের মানুষেরা তাকে দূর থেকে দেখলেই ভয়ে কাঁপত, কারণ সবার ধারণা সে হলো শয়তানের সন্তান, সে একটু অপায়া। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হলো, তার মা নোয়ালও কোনোদিন তাকে ভালোবাসতে পারেনি। মেয়েটি সবার কাছে বিরক্তকর এবং হেয় অপদস্থ। এমনকি এই মেয়েটার কোনো নামও রাখা হয়নি এ পর্যন্ত। কোনো নাম ছিল না তার। একদিন তো গ্রামের মন্দিরের পুরোহিত রাস্তার ময়লার পাশে মেয়েটিকে দেখতে পেয়েছিল, বসে আছে। মেয়েটির কষ্ট আর একাকিত্ব দেখে সে পুরোহিত তাকে কিছুটা খাবার দিয়েছিল, কিন্তু মেয়েটির তো কোনো নাম ছিল না। তাই পুরোহিত সেদিন তার নাম রাখলো পানর। পানর কত সহজ অথচ কত সুন্দর একটি নাম। পুরোহিত জানত পানরকে সবাই অশুভ শক্তির অধিকারী বলে এক কালো অধ্যায় মনে করে। এজন্য পুরোহিত পানরের হাতের কড়ায় একটি সাদা পবিত্র সুতো বাঁধতে গেল তাদের ধর্মীয় রীতি অনুসারে। কিন্তু ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ পুরোহিতের গলা যেন বুজে এলো, তার মুখ থেকে রক্ত ঝরতে আরম্ভ হয়। সে কাষ্টে কাষ্টে মাটিতে লুটিয়ে পড়েছিল, আর মুহূর্তের মধ্যে পুরোহিতটা মারা গেল। তখন আশেপাশে থাকা গ্রামের মানুষেরা তো চিৎকার করতে শুরু করেছিল। তারা একজোরে বলতে লাগলো, এই পানরের নজর লেগেছে পুরোহিতের উপর। ওই মেয়েটাই অভিশপ্ত, ওর জন্যই আমাদের পুরোহিত মারা গেলেন। এইখান থেকে গল্প আবার এগিয়ে যায় আরও কয়েক বছর পর। পানর তখন প্রায় 15 বছর বয়স। পানর তখন স্কুলে পড়ে, কিন্তু তার চারপাশে সব ছেলেমেয়েরা ওকে সর্বদা এড়িয়ে চলত। ভয়ে কেউ তার সাথে কথা বলতো না। পানর এক কোণে বসে চুপচাপ দেখছিল বাকি ছেলেমেয়েরা একসাথে খেলছে, কিন্তু কেউ তাকে খেলতে নেয় না। ঠিক এই মুহূর্তে দেখা যায় জিপ নামের একটি মেয়েকে। স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে, কিন্তু প্রখর অহংকারী। জিপের 2 বান্ধবীও আছে, একটা তো বেশ মোটা। জিপের প্রেমিকের নাম ছিল পং। পংও খেলছিল বাকিদের সাথে, কিন্তু পংয়ের দিকে নজর ছিল আরেকটি মেয়ের। এই মেয়েটি পংয়ের সাথে কথা বলছিল, হাসছিল। মেয়েটি আসলে পংকে পছন্দ করত, কিন্তু এটাই তো জিপের একদমই ভালো লাগছে না। রাগে সে মেয়েটিকে ইচ্ছা করে ধাক্কাতে ফেলেও দিল। পং তাড়াতাড়ি দৌড়ে গিয়ে মেয়েটিকে হাত বাড়িয়ে তুলল, কিন্তু তখনই মেয়েটি পংয়ের গালে একটা মাকড়সা দেখতে পেল। সে তো ভয় পেয়ে সেটাকে এক ঝটকায় মেরে ফেলল। কিন্তু এই মাকড়সা মারা যাওয়ার সাথে সাথেই হাজার হাজার মাকড়সা তার শরীরের উপর হামলে পড়েছিল। বেশ অদ্ভুত। মেয়েটি তো ভয়ে চিৎকার করে উঠল। তার গায়ের চামড়া ফেটে রক্তাক্ত হয়ে গেল নখের আঁচড়ে।
সবাই অবাক হয়ে দেখছে এই অদ্ভুত দৃশ্য। তবে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকা পানরের চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। এটা পানরের করা কোনো কালো জাদু নয় তো, এমনটাই মনে হচ্ছিল। এই দৃশ্য থেকে আমাদের বোঝানোর জন্য দেখানো হয় একটি ফ্ল্যাশব্যাক। কাচের জারে রাখা একটি মাকড়সা, এই মাকড়সার ভেতর ছিল সেই মেয়েটির ছবিও, অর্থাৎ মেয়েটির উপর কোনো এক তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক করেছে। তাহলে পানর এই অপকর্মের সাথে লিপ্ত আছে কিনা তা পরে রিভিল হবে। এখান থেকে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যেতে হয়, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। কিন্তু গ্রামের সবাই আবারও এক কথা দোষ দিল পানরকেই। শয়তানের বাচ্চা, অভিশপ্ত মেয়ে, ওর চোখে চোখ রাখলেই তো সর্বনাশ। এইভাবে ক্লাস শেষে পানর গেল এক বৃদ্ধ দম্পতির বাড়ি। গ্রাম্য সম্পর্কে এরা পানরের দাদা দাদি হতো। পানর ভাপা মাছের তরকারি বেচতে আসতো এনাদের দোকানে, কারণ পুরো গ্রাম জুড়ে কেবল এই বৃদ্ধ দম্পতি ছিল যারা কিনা পানরকে মানুষ বলে মনে করত। বৃদ্ধাদের এই সামান্য মমতাই পানরের চোখে এক টুকরো শান্তির স্বপ্ন নিয়ে আসতো। সিদ্ধ মাছের তরকারি বিক্রি করে পানর তো কিছু বাড়তি টাকাও পেত, মানে খাবারের দাম যা আসতো এই বৃদ্ধা দম্পতি পানরকে তার থেকে বেশি টাকা দিত। এটা পেয়ে পানর খুবই খুশি হতো। তাছাড়া এই বৃদ্ধাদের চোখে পানর কোনো অভিশপ্ত মেয়ে ছিল না, সে শুধু ছিল এক অবহেলিত, কুৎসিত একটা ছোট্ট অসহায় মেয়ে। এখান থেকে গল্প চলে যায় এক নতুন চরিত্রে, ত্রিশান নাম করে একজন মানুষের, যার ছিল গ্রামের একমাত্র ছবি তোলার স্টুডিও। এই দোকানে কাজ করত থাম ছোটখাটো সভ্য একটি মেয়ে, নতুন এসেছিল এই গ্রামে। থাম আর পানর ছিল খুবই ভালো বান্ধবী। তবে একদিন পানর এসেছিল থামকে দেখতে এই দোকানে, মানে ত্রিশানের দোকানে। দুই বান্ধবী মিলে মজা করে ছবিও তুলেছিল ত্রিশানের দোকানে। তবে নিশ্চয় ত্রিশানকে দেখে মনে হবে সাধারণ গ্রাম্য একজন মানুষ, কিন্তু না, সে মোটো সাধারণ কোনো মনুষ্য জাতির নয়। এইভাবে ছবি তুলে তারা দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল। রাস্তায় হঠাৎ তারা দেখতে পেল পিয়াক নামে এক ছেলেকে। পিয়াকও একজন বকাটের সাথে হাতাহাতিও করছিল বাড়ির সামনে। তবে এখানে একটি ছেলে পিয়াকের পেটের জন্য রাগে মেঘে একটি ছুরি বসিয়ে দিয়েছিল। এটা দেখে পানর তো ভয়ে চিৎকার করে উঠল। সে বলতে লাগলো, পুলিশ, কেউ আছেন, বাঁচান। বকাটের ছেলেগুলো ভয় পেয়ে পালিয়ে গেল পুলিশের নাম শুনে। ভাগ্য ভালো ছুরির আঘাত বেশি গভীর যায়নি। পানর তাড়াতাড়ি পিয়াকের পাশে গিয়ে পিয়াককে সান্ত্বনা করার চেষ্টা করছিল, কিন্তু পিয়াক পানরকে দেখে চিৎকার করে বলল, দূর হ, আমার কাছে আসিস না। এই রাগের পেছনে ছিল এক পুরানো ইতিহাস। দেখানো হয় অতীত। অনেক বছর আগে একদিন ছোট্ট পানর পিয়াকের বাড়ি গিয়েছিল। পিয়াকের মা রেগে মেগে পানরকে তাড়িয়ে দিতে গেল, কিন্তু তখনই ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে যায়। হঠাৎই পিয়াকের মায়ের শরীরের সকল রক্তনালী যেন কালো হয়ে গেল। পানর তো চুপচাপ গিয়ে তার মায়ের গলা চেপে ধরেছিল। ঠিক তখনই আবার পানরের নিজের শরীরও যেন কালো হয়ে গেল। তার রক্তনালীতে যেন কালো কিছু প্রবেশ করেছে। তার চোখে যেন ভাসছিল এক অজানা অশুভ শক্তি। সেদিন ওখানে পিয়াকের মা মারা গিয়েছিল। পানর তখনও পিয়াকের মায়ের গলায় হাত দেওয়া। এজন্য পিয়াক এবং তার বাবা পানরকে দোষারোপ করে পানর হয়তো তার মাকে মেরে ফেলেছে। এজন্য পিয়াক এখনও পানরকে ঘৃণা করে। পিয়াক মনে করে পানরই তার মাকে হত্যা করেছিল। পানর তার বন্ধু থামকে এইসব গল্প বলছিল, কিন্তু থামের বিশ্বাস তার বন্ধু পানর কোনো অভিশপ্ত মেয়ে নয়। এই রাতে আমরা দেখি পানরের মা নোয়ালকে। সে বসে আছে এক ছোট্ট পালনার সামনে। তান্ত্রিকদের কোনো কবিরাজি কিছু করছে এখানে। মনে হচ্ছে কোনো অদ্ভুত কিছুর পূজা অর্চনা করা হচ্ছে এখানে। তবে নোয়ালের মায়ের সামনে ছিল একটি মৃত শিশুর লাশ। এটা শুকিয়ে যাওয়া মৃতদেহ, কিন্তু এই শুকিয়ে যাওয়া শিশুটিকে সেটা জানা যাবে এই গল্পের শেষের দিকে। নোয়াল সে লাশের পূজা অর্চনা করছিল, কিন্তু নোয়াল যেন নিজেকে সে শিশুর সামনে নিজেকে বলি দিতে যাবে। নিজেকে এভাবে হত্যা করার মানে কি হতে পারে? কিন্তু ঠিক তখনই পানর সেখানে এসে পড়ল। সে মাকে বলল, এভাবে শেষ করো না নিজেকে, আমাকে এভাবে একা শূন্য করো না। কিন্তু নোয়াল তো গর্জে চিল্লিয়ে উঠেছিল, দূরে যা, আমি তোকে ঘৃণা করি। তবে এটা খুব অদ্ভুত, একজন মা নিজের মেয়েকে কেন এতটা ঘৃণা করে? তা পানর এখানে কাঁদছিল। পানর তাকিয়ে দেখেছিল সামনে থাকা শুকিয়ে যাওয়া এই শিশুর লাশটি, কিন্তু সে জানতো না ওটা আসলে কি জিনিস। এইভাবেই রাত গভীর হল। পানর শুয়ে পড়েছিল। তখনই পানর দেখল এক ভয়ঙ্কর স্বপ্ন। পানর স্বপ্নে দেখছিল এক অদ্ভুত লোককে। লোকটার বুক জুড়ে ছিল রহস্যময় ট্যাটু। গভীর জঙ্গলের ভেতর সেই লোকটা অনেক মানুষ নিয়ে কোনো একটি অশুভ রিচুয়াল করছিল, একটা মন্দির জাতীয় জায়গা। তবে সে আচারে সে এক মহিলার পিঠে ধারালো ছুরি দিয়ে যেন কেটে কেটে চিহ্ন আঁকছিল। ভয় আর বিস্ময়ে পানর দেখল সে মহিলা আর কেউ নয়, তারই মা নোয়াল। হঠাৎ স্বপ্নের মধ্যে পানরের পেটে যেন ব্যথা শুরু হলো। মনে হলো সে যেন মা হতে চলেছে। পেটের মধ্য থেকে বাচ্চার নড়াচড়া তীব্রতার অনুভব হয়। ভয়ে তো ঘেমে যে পানর ঘুম থেকে উঠে পড়ে। খুবই ভয়ানক স্বপ্ন ছিল এটা পানরের জন্য। পরের দিন পানর ছুটে গেল থামের কাছে। সবকিছু খুলে বলেছিল, আমি রাতে এমন একটি স্বপ্ন দেখেছি, সেখানে থাকা লোকটা তার বুকে ছিল অদ্ভুত রকমের ট্যাটু। পানর কাগজে এঁকে দেখালো সেই ট্যাটুটি। থাম বলল, চল আমরা জঙ্গলে যাই, ওখানে সব উত্তর আছে হয়তো। মানে পানরের স্বপ্নে দেখা রিচুয়াল করা মন্দির এখানেই আছে।
এজন্য থাম সে মন্দিরে যেয়ে দেখবে পানরের স্বপ্নের কোনো কারণ আছে কিনা ওখানে। কিন্তু তারা বেরোনোর আগেই পানরের প্রথম পিরিয়ড শুরু হলো। থাম তাকে স্যানিটারি প্যাড এনে দিল, পানরকে সাহায্য করছিল থাম। কিন্তু পানরের জন্য ভয়ানক কালসাপে ছিল এই ঋতুপুরুষ সাপ। প্রচণ্ড পেট ব্যথা পানরের, এজন্য থাম ওষুধ কিনতে বাজারের মধ্যে দৌড়ে যাচ্ছে। কিন্তু ওষুধ কিনে ফেরার সময় একটি লোকের সাথে ধাক্কা খেল থাম। থাম তাকিয়ে দেখে লোকটার বুকের জন্য সেই ট্যাটু, একই রকম ট্যাটু যেটা একটু আগে পানর এঁকে দেখিয়েছিল। এখানে লোকটার মুখ দেখানো হয় না, তবে বোঝা যাচ্ছে থাম এই লোকটাকে চিনতে পেরেছে। তবে লোকটাকে যদি আমি এখন আপনাদের দেখাই অবশ্যই চিনবেন, তাই এটা পরে রিভিল হবে। এই লোকটার বুকে পানরের বলা ট্যাটু দেখে থাম তো ভয় পেয়ে যায়। থাম তো ভয়ে দৌড়ে পালাতে চায়, কিন্তু তখনই সেই লোকটা পেছন থেকে তন্ত্রমন্ত্র জপতে শুরু করলো। মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু। এভাবে দেখতে না দেখতেই থামের চারপাশে যেন অন্ধকার জমে উঠল। তার শরীরে শুরু হলো তীব্র ব্যথা, তার কানে ভেসে আসছিল ভয়ঙ্কর অশুভ ফিসফিসানি। থামের অবস্থা ক্রমশই খারাপ হতে লাগলো, তার শরীরে প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু হয়। কষ্টে প্রখর চিৎকার করতে লাগছিল থাম। এই চিৎকার শুনে পানর তো এসে পড়ে ওখানে। পানর তখন এসে থামের গলা চেপে ধরে, ঠিক পিয়াকের মাকে যেভাবে ধরেছিল। দেখা যায় তাদের দুজনের হাত এবং মুখের শিরা যেন কালো রঙের হয়ে গেল। তবে হঠাৎ থামের শরীর থেকে যেন অসংখ্য ছোট ছোট গিরগিটি বের হতে শুরু করলো। আর এমনকি থামের চোখ থেকেও যেন গিরগিটি ছিটকে পড়ল বের হয়ে। খুবই বিরল দৃশ্য এটা, একদমই ভীতিকর পরিস্থিতি। থাম এখানে মারা গেল। পানর বুঝে উঠতে পারল না কেন এমনটা হলো হঠাৎ। পানর তো খুবই চিল্লিয়ে কান্না করছিল। এজন্য পুলিশ এসে পানরকে থামের মরদেহের কাছে পায়। তাকে তো সন্দেহ করে ফেলে। পানরকে সন্দেহজনক হত্যার অভিযোগে গ্রেপ্তারও করা হলো। এই রাতে থামের পোস্টমর্টেম হলো। ডাক্তার পুলিশকে জানায় থাম রহস্যজনকভাবে মারা গেছে। এই ধরনের মৃত্যু তার আগে কখনো দেখেনি। তার শিরা উপশিরা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। তার মানে থামকে হত্যা করা হয়নি, অর্থাৎ পানর নির্দোষ। তাকে গলা চেপে হত্যা করা হয়নি। অফিসার কিম পানরকে জেল থেকে মুক্তিও দিয়ে দেয়। এভাবেই পানর সোজা বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ছিল তার মা নোয়াল। মা জানায়, তুমি কেন সবার সাথে মেলামেশা করো? শুনেছি তোমাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল, তোমার জন্য সবার মৃত্যু হচ্ছে। আজ থেকে বাইরে যাওয়া হবে না তোমার। মারধর করে পানরকে ঘরের মধ্যে বন্দি করে রাখলো তার মা। কারণ গ্রামবাসীরা নোয়ালকে প্রতিনিয়ত হুমকি দিত তার মেয়ের কারণেই যে কারো মৃত্যু হতে পারে। দুর্দশাগ্রস্ত পানর তার বন্ধু থামের মৃত্যু দৃশ্য চিন্তা করে খুবই কান্না করছিল। খুবই মন খারাপ ছিল আজ পানরের। কিন্তু এই মন খারাপ দেখবার মানুষ কেউ ছিল না। তবে এখানে হঠাৎই যেন তার ঘরের মধ্যে ফিসফিসানি শোনা গেল। ভালো করে বোঝা যাচ্ছে না কিসের ডাক। অদ্ভুত হলো, পানরের শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তার গায়ের চামড়া যেন পুরোপুরি উঠে গেল। মুখের চামড়া ঝলসে যেতে থাকে। দেখে মনে হচ্ছে পানরের উপর কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করেছে। সিন কাট হয়। দেখা যায় পরের দিন স্কুলে যাচ্ছে পানর। পানর যেন পুরোপুরি বদলে গিয়েছিল। সে আর গতরাতের পানরের মতো নয়। তার গায়ের চামড়া একদমই ঠিক হয়ে গেছে এবং সে অনেক সুন্দরী হয়ে উঠেছে। বেশ অদ্ভুত একটি ঘটনা। গ্রামের সবাই তার সুন্দরী রূপ দেখে বিস্মিত হয়েছিল, হতবাক হয়েছিল সকলে। স্কুলে এসে পানর তার বান্ধবী থামের ডেস্কে ফুল রেখে দেয়। তার স্মৃতি মনে করছিল, যেহেতু সে মারা গেছে। জীব এবং তার বন্ধুরা, এমনকি পংও, সবাই পানরের সৌন্দর্য দেখে খুবই বিস্মিত হয়েছিল। এত সুন্দর রূপ তারা আগে কখনো দেখেনি, বা পানরের থেকে এটা আশাও করেনি। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। পানর আজ স্কুলে আসার উদ্দেশ্য ছিল ভিন্ন। যে লোক বা যারা তার বন্ধু থামকে মেরেছে ব্ল্যাক ম্যাজিক করে, তাকে যে কোনোভাবে খুঁজে বের করতে চায় পানর। তবে আজ পানরের সুন্দরী রূপ দেখে পং যেন তার কাছে এসে সুযোগ নিতে চায়। কিন্তু পানরের কোনো আগ্রহী ছিল না এই বিষয়ে। তবে পানর এখানে একটা সুযোগ নিল। সে এই সুযোগ নিয়ে পংকে নিয়ে গিয়েছিল রাতের সেই রিচুয়াল স্থানে, মানে মন্দিরে, যে জায়গায় সে তার স্বপ্নে দেখেছিল। এখানে পং কিন্তু এমনভাবে কথা বলছিল সে খুবই লজ্জিত পানরের কাছে, কেননা তারা চিরকালই পানরকে অপমান অপদস্থ করত। পানরও ভাবছে পং তার রূপ দেখে পটে গেছে এবং তাকে সাহায্য করবে। যাই হোক, মন্দিরে গিয়ে তারা দেখতে পেল এখানে যেন নতুন করে রিচুয়ালে জিনিসপত্র রাখা আছে, মানে কেউ এখন ওই জায়গায় অশুভ জাদুটনা কাজ করছে। তবে তখনই জীব আর তার বন্ধুরা এসে পড়ে। পানর বুঝতে পারে সে পং এর কথা শুনে বড় ফাঁদে পড়ে গেছে। আসলে পং, জীব ও তার বন্ধুরা মিলে একটি প্ল্যান করেছিল এখানে। তারা ইচ্ছাকৃতভাবে পানরকে একটি জনবিচ্ছিন্ন স্থানে নিয়ে এসেছে, যাতে তার সঙ্গে খারাপ কিছু করতে পারা যায়। এখানে পানর কিন্তু পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই তাকে শক্ত করে ধরে ফেলে। দুটি ছেলে এখানে পানরকে ধর্ষণও করার চেষ্টা করে। পানরের জন্য খুবই অসহায় মুহূর্ত ছিল এটা। তবে তখন শেষ মুহূর্তে পিয়াক এসে তাদেরকে মারপিট করে পালাতে বাধ্য করে। পং সহ বাকিদের ভালোই মারধর করা হয়। এভাবে পানরকে উদ্ধার করে নিয়ে যায় পিয়াক। তারা যাচ্ছিল নৌকায় করে। পিয়াক পানরকে জানাই আজ সকালে পং ও জীবের কথা সে শুনে ফেলেছিল গোপনে। তারা আজ রাতে মন্দিরে যাবে পানরকে নিয়ে। তাদের পরিকল্পনা ছিল পানরকে ধর্ষণ করে বেজ্জিত করা। পিয়াকের জন্য তাদের পেছন নিয়ে এখানে এসেছে তাকে বাঁচাতে।
এইভাবে পানর এই রাতে প্ল্যান করে নেয় সে জিপ, পং এমনকি তাদের দলের কাউকে ছাড়বে না, সবাইকে উত্তম মাধ্যমে ধোলাই দিবে। পরের দিন সকালে পানর স্কুলে যায়। সে তো রেগে মেগে পংয়ের হাতে ছুরিরাঘাত করে। বোঝা যাচ্ছে খুবই প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল পানর। সে পাগলের মতো হয়ে জিপকে মারারও চেষ্টা করে। পানর যেন তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। শেষমেশ সে জিপের গালে হালকা করে একটি ছুরিরাঘাত লাগিয়ে দেয়। কিন্তু পানর নিজেও বুঝতে পারে না কেন সে এত ক্ষিপ্র মেজাজে ছিল। এই দিনই পানর একটি পুরোহিতের কাছে যায়। এলাকার মন্দিরের পুরোহিত, তাই পানর সম্পর্কে সবকিছু জানে এই লোক। দেখা যায় পুরোহিত তার পা পানিতে ডুবিয়ে রাখে। পুরোহিত যেন মন্ত্র জপছিল, আর পানর সে পানিতে নিজের হাত দেয়। তাতে বোঝা যাবে পানর কি অশুভ শক্তির অধিকারী নাকি সে সৎ এবং ভালো শক্তির অধিকারী। তবে পানর পানিতে হাত ডোবানোর পর তার শিরগুলো যেন কালো হয়ে গেল। মনে হচ্ছে পানরের শরীর কোনো অশুভ শক্তি শোষণ করে নিচ্ছে এই পুরোহিতের শরীর থেকে। দেখা যায় পুরোহিতের পায়ের নখ থেকে একটি কালো সুতা বের করে ফেলে। বেশ অদ্ভুত একটা দৃশ্য, মানে পুরোহিতের উপর কালো জাদু করা হয়েছিল হয়তো, আর সেটাই পানর বের করে নিল। আর এসব লুকিয়ে দেখে নিচ্ছে পিয়াকো। পরের দৃশ্যে জীব ও তার দুই বন্ধু মিলে মিলানের কাছে যায়। মিলান একজন জাদুকরী মহিলা, সে ব্ল্যাক ম্যাজিকে খুবই পারদর্শী। জীব পানরের উপর কালো জাদু করতে চায়। আচ্ছা, মনে আছে কি সেদিন স্কুলে যে মেয়েটির শরীরে অনেকগুলো মাকড়সা দেখা গিয়েছিল, সেটাও কিন্তু এই কবিরাজের বা এই মিলানের দেওয়া কালো জাদু, যেটা জীব ইচ্ছাকৃতভাবে মেয়েটিকে ব্ল্যাক ম্যাজিক করে হত্যা করেছিল। কারণ জীবের বয়ফ্রেন্ডের সাথে মেয়েটি তার ভাব জমাতে চাইছিল। এবার পরিষ্কার হলো এই মেয়েটির মৃত্যুর সঙ্গে পানর কোনোভাবে জড়িত ছিল না। এখানে মিলান পানরের উপর একটি ডেমনিক জাদু চালায় একটি পুতুলের মাধ্যমে। এই বড় স্ট্যাচুর উপর ব্ল্যাক ম্যাজিক চালান করা হয়, মানে হলে এইরকম একটি পুতুল যে পানরকে মেরে ফেলবে। তবে দেখা যায় ঠিক একই সময়ে পানরের শরীরে প্যারানর্মাল ঘটনা করতে শুরু করে। তবে হঠাৎই সেরকম একটি পুতুল পানরের উপর যেন আক্রমণ করে দেয়। পুতুলটিকে দেখে জীবন্ত মনে হবে সবার। পানর তো ভয় পেয়ে পুতুল থেকে পালাতে চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ ধরাও পড়ে যায়। এই কাঠের তৈরি পুতুলটা পানরের উপর আক্রমণ করতে শুরু করে প্রখরভাবে। অদ্ভুত হলেও এটাই কিন্তু বাস্তবে ঘটেছিল। তবে তখনই ত্রিশান এসে পুতুলটির গলা যেন কেটে দেয়, তা ভেঙে ফেলেছিল পুরোপুরি। তবে অন্যদিকে মিলান যে আসল পুতুলের উপর জাদু করছিল, ওটিও ভেঙে পড়ে যায়। যদিও কালো জাদু পানরকে তেমন ক্ষতি করতে পারেনি, কিন্তু পানর এখনও প্রচুর ব্যথা অনুভব করছিল। কিন্তু দেখা যায় ত্রিশান পানরের বুকের উপর আঘাত করলে মিলানও সে আঘাতের ব্যথা অনুভব করতে পারে, কারণ মিলানই তো এই ব্ল্যাক ম্যাজিক পরিচালনা করছিল। তবে শেষমেশ মিলানের বুক যেন ভেঙে যায়। দেখা যায় ত্রিশান পানরের বুকে যত জোরে লাথি মারে, তার চেয়ে বেশি জোরে আঘাত লাগছিল মিলানের বুকে। এইভাবে মিলান ভয়ঙ্করভাবে মারা যায়। এখানে ব্ল্যাক ম্যাজিক করতে আসা জীব আর তার দুই বন্ধু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে ত্রিশান পানরকে বাঁচায়। মনে হলো ত্রিশান পানরকে বাঁচানোর জন্য এসেছে এখানে, হয়তো পানরকে নিয়ে তার কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে। বাইরে চেঁচামেচি শুনে নোয়াল এসে পড়ে। তবে অদ্ভুত হলো ত্রিশান সাথে সাথে নোয়ালকে মারতে শুরু করে, কারণ নোয়াল তো পানরে ঠিকমতো যত্ন করতে পারেনি। আচ্ছা, এখানে একটি গভীর রহস্য আছে। তবে আজই পানরের সামনে একটি সত্য উন্মোচিত হয়। আসলে নোয়াল পানরকে শুধু জন্মই দিয়েছিল কারণ সে এই কাজের জন্য টাকা পেয়েছে, মানে কোনো একটি গোষ্ঠী থেকে টাকা দিয়েছে, হতে পারে কাল্ট, আমি যেটা মুভি শুরুতে বলেছিলাম। তার মানে পানর তার মায়ের সন্তান ঠিকই, কিন্তু পানরকে উদ্দেশ্যমূলকভাবে জন্ম দেওয়া হয়েছে। ত্রিশান নোয়ালকে সেই টাকাও দিয়ে দেয়, যে টাকার চুক্তি ছিল। তার মানে বোঝা যায় ত্রিশান হতে পারে সে কাল্ট গোষ্ঠীর একজন সদস্য। আচ্ছা, তাহলে থামকি এই ত্রিশানকে দেখেছিল কিনা যার বুকে ট্যাটু ছিল? যাই হোক, নোয়াল সে টাকা নিয়ে ঘরের মধ্যে পালিয়ে যায়। তবে নিজের মেয়ে পানরকে ত্রিশানের হাতে ফেলে দেয়, মানে এখানেই রেখে যায়। মনে হচ্ছে পানর যেন এই ত্রিশানের সম্পদ। ত্রিশান পানরকে ধরে মারপিট করছিল, বলছিল তোকে আমরা অবৈধভাবে জন্ম দিয়েছি। কিন্তু এখানে পানর দেখে ত্রিশানের বুকেও সেই একই রকমের ট্যাটু। আচ্ছা, এবার কিন্তু পরিষ্কার বোঝা গেল পানর তো এই ব্যক্তিকে স্বপ্নে দেখেছিল। এটা দেখে বোঝা যায় ত্রিশানই থামকে মেরেছিল ব্ল্যাক ম্যাজিক করে। তাছাড়া পানরের দেখা স্বপ্নে তো এইরকমই ট্যাটু ছিল। পানর আসলে এখানে বুঝতেই পারছে না কি ঘটছে এখানে। আবার ত্রিশান মাকে টাকাও দিল, বেশ মাথা পেঁচানো একটা ঘটনা। তবে তখনই নোয়াল পেছন থেকে এসে ত্রিশানের পিঠে ছুরি ঢুকিয়ে নিজের মেয়েকে রক্ষা করে ফেলে। মানে নোয়াল চাচ্ছে না তার মেয়েকে ত্রিশান নিয়ে যাক। যাই হোক, ত্রিশানকে আঘাত করে তারা তো পালাতে শুরু করে। ত্রিশান খুবই আহত অবস্থায় পড়ে থাকে। তারা নৌকায় করে যাচ্ছিল এখান থেকে পালিয়ে। নোয়ালকে দেখে মনে হয় এ প্রথমবার নোয়ালের মায়া চোখে তার মেয়ে পানরের জায়গা হল। এই এতটা বছর সে পানরকে কিন্তু নিজের মেয়ে বলেই মানত না। যদিও সে তার মেয়েকে মনে মনে সবসময় মেয়ের মতোই ভালোবাসত, কিন্তু প্রকাশ করতো না এটা। তার নৌকাতে করে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এদিকে চরম আহত ত্রিশান উঠে দাঁড়ায়। দেখা যায় সে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে শুরু করে। তার করা শক্তিশালী জাদুর প্রভাবে অনেক কালো পাখি নোয়ালের উপর আক্রমণ করে দেয়।
বানর পাখিগুলোকে দূরে সরানোর চেষ্টা করে যদিও তাতে লাভ হয় না। আচ্ছা, মনে আছে মুভির শুরুতে বানর যেদিন ভূমিষ্ঠ হয়েছিল এরকমই কালো পাখির চাকের আগমন দেখা গিয়েছিল কিন্তু সেদিন। তাহলে সে কালো পাখির সাথেও ত্রিশান জড়িত কোনো না কোনো ভাবেই। আসলে এই ত্রিশান কে, কি তার উদ্দেশ্য? তাই এখানে অসংখ্য পাখি, কিন্তু একটি পাখি তার ধারালো নখ দিয়ে নোয়ালের গলা কেটে দেয়। অন্যদিকে নোয়ালের এক বান্ধবী এবং সেও ছিল তান্ত্রিক। সে সৎ, সে দাঁড়িয়েছিল নদীর তীরে। এই মহিলার নাম ছিল মাসারি। এই মাসারি তার কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো হোয়াইট ম্যাজিক দিয়ে পাখিগুলোকে তাড়িয়ে দেয়। এতক্ষণে পানরা এসে পৌঁছায় ঘাটে। এই মহিলার নাম তো মাসারি আমরা আগে জেনেছি। মাসারি ছিল নোয়ালের বান্ধবী। তা মাসারি কিন্তু নোয়ালকে বাঁচাতে পারে না। রক্তক্ষরণে নোয়াল সেখানে মারা যায়। কিন্তু নোয়াল মৃত্যুর আগে খুবই দুঃখ প্রকাশ করছিল তার মেয়েকে সে ভালোভাবে লালন পালন করতে না পারার জন্য। এমনকি তার নামও রেখেছিল না। এটা তাকে নিষেধ করেছিল কার্ল গোষ্ঠীরা, যারা পানরকে জন্ম দিয়েছিল। তা পরের দিন সকালে নোয়ালের কবর দেওয়া হয়। পানর অঝরে কান্না করছিল মায়ের জন্য। এদিকে পুলিশ অফিসার কিম নোয়ালকে খুঁজছিল, কারণ ত্রিশানি থানায় মামলা করেছে নোয়াল তার পিঠে চাকু ঢুকিয়ে দিয়েছে। এজন্য নোয়ালকে খুঁজতে এসেছিল এই পুলিশ। তবে এক পর্যায়ে নোয়ালের বাড়িতে তারা সেই শিশুটির লাশ খুঁজে পায়, যেটা শুকনো মরা দেহ। এদিকে মাসারি পানরকে দেয় তার মায়ের কিছু চিঠি, যেখানে মায়ের সত্য কথা লেখা ছিল। পানর জানতে পারে তার মায়ের সত্য একটি করুণ ইতিহাস। আসলে নোয়াল একজন গায়িকা হতে চেয়েছিল যখন সে যুবতী অবস্থায় ছিল, কিন্তু তার বাবা সেটা চাননি। এমনকি নোয়াল থাইল্যান্ডের ব্যাংককে পালানোর চেষ্টাও করেছিল, কিন্তু সেই সময় তার হাতে একটি কাল গোষ্ঠী পড়ে, মানে নোয়ালকে টার্গেট করেছিল। কাল গোষ্ঠী মানে হলো তারা সকল ধর্ম থেকে বাহিরে। তারা নিজস্ব গুরু, তন্ত্রমন্ত্র, জাদু বিশ্বাস ও আচার পালন করে থাকে। এই কাল গোষ্ঠীরই সদস্য ছিল ত্রিশান। এরাই নোয়ানকে টাকা দিয়েছিল সন্তান জন্মানোর জন্য। পানরি ছিল সেই সন্তান। আর কাল্টের সত্য ছিল নোয়াল তখনই ব্যাংককে যেতে পারবে যখন পানর বড় হয়ে যাবে, এবং পানরকে কাল গোষ্ঠীরা নিয়ে যাবে। আর পানরকে তারা তখনই নিয়ে যাবে যখন পানরের প্রথম ঋতু প্রস্রাব বা পিরিয়ড হবে। এজন্য তো ত্রিশান এসেছিল সেদিন পানরকে নিয়ে যেতে। তবে এই জন্যই কিন্তু নোয়াল পানরকে ঘৃণা করত। কারণ হলো কোনো না কোনোভাবে পানরের জন্য তার ইচ্ছা পূরণ হয়নি, মানে সে শহরে যে গায়িকা হতে পারেনি। যদিও নোয়াল তার মেয়ের জন্য মনে মনে কষ্ট পেত, তবে নোয়াল কিন্তু জানতো না কালটা পানরের সঙ্গে কি করবে। তবে এসব জেনে তো পানর খুবই কান্নায় ভেঙে পড়ে। অর্থাৎ যাদের বুকের উপর সে ট্যাটু আছে তারাই সবাই ওই কাল্টের সদস্য। মাসারির মতে পানরের মধ্যে কিছু বিশেষ শক্তি রয়েছে, এটা জন্মগত, এবং কোনো কারণবশত সে শক্তিগুলো কাল্টের লোকেরা পেতে চায়। এই জন্য পানর একটি স্পেশাল। সিন কাট হয়, দেখা যায় ত্রিশানকে। সে পানরের উপর একটি ব্ল্যাক ম্যাজিক শুরু করতে বসেছে। তবে ত্রিশান যখন থেকে পানরের ক্ষতি করতে চাচ্ছে এই বিষয়টা মাসারি কেমনভাবে যেন জানতে পেরে যায়। সে তো পানরকে নিয়ে এক দ্রুত ঘরের ভেতর চলে যায়। তবে ত্রিশানের জাদুর প্রভাবে পানরের দেহ যেন কাঁপতে শুরু করে এবং তার ভেতরে শক্তি বের হয়ে আসতে শুরু করে, যা ত্রিশানের সামনে রাখা এক মূর্তির মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ পানরের ভেতর থাকা শক্তি ত্রিশান বের করে নিতে চাচ্ছে শুকনো সে মরা বাচ্চার মধ্যে। মাসারি পানরকে বুঝিয়ে দেয় তাকে যে কোনোভাবে তার ভেতরে থাকা শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে হবে, না হলে সে মারা যাবে। পানর ভাবতে শুরু করে কিভাবে কাল্টের কারণে তার পুরো জীবন ধ্বংস হয়ে গেছে, তার মায়ের মৃত্যু হয়েছে। এই সকল কিছু ভেবে পানর তার শক্তিগুলোর জন্য নিয়ন্ত্রণ করতে পারে। পানর যেহেতু তার শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে পারছে, এখানে মাসারিও সাহায্য করছিল পানরকে। আর এজন্য এদিকে ত্রিশানের রিচুয়াল ভেঙে যায়। রিচুয়াল ব্যর্থ হয়। ত্রিশান তো রেগে চিৎকার করে, কিন্তু তখন কাল্টের প্রধান নেতা এসে তাকে শান্ত করে বললে পানর নিজেই তো কাল্টের কাছে আসবে, তাদের শুধু অপেক্ষা করতে হবে। অন্যদিকে পিয়াক সে পুরোহিতের সাথে কথা বলে। উনি তো পানর সম্পর্কে সবকিছু জানতেন। এখানে পুরোহিত পিয়াককে বোঝায় যে পানর কোনো শয়তানি মেয়ে নয়, কোনো অভিশপ্ত নয়, সে কাউকেই মারেননি। আসলে পানর যে শক্তি পেয়েছে তা হলো কালো জাদু দূর করার। পানর যে কোনো মানুষের ভেতর থেকে কালো জাদুর প্রভাব দূর করতে পারে। অর্থাৎ যারা সবাই পানরের আশেপাশে মারা গেছে তারা আগে থেকে জাদুগ্রস্ত ছিল। পানর তাদের উপর কোনো খারাপ প্রভাব ফেলেনি। পানর আসলে তাদের সাহায্য করার চেষ্টা করছিল তাদের শরীর থেকে ব্ল্যাক ম্যাজিক শোষণ করে নিয়ে। এটা শুনে পিয়াক বুঝতে পারে পানর তার মাকে মেরেছিল না। পিয়াক ভাবে এখন তাকে অবশ্যই পানরকে সাহায্য করতে হবে। এদিকে এখন তো পানর নিজেই শক্তির পুরো নিয়ন্ত্রণ পেয়ে গেছে, তাই সে সবার উপর প্রতিশোধ নিতে প্রস্তুত, বিশেষ করে যারা তাকে অপমান করত আর কাল্টের সদস্যের উপর। এই রাতে পানর তৈরি করেছিল 4টি কাঠের পুতুলের মতো, তার মানে 4 জনের উপর জাদু করা হবে। পানর শুরু করলে ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু, মানে সে জাদু প্রয়োগ করছিল যেটাই হোক। এদিকে পং ও জিপ, এখানে জিপ কিন্তু আজ খুবই খুশি, কারণ পানরা বাড়ি থেকে পালিয়ে গেছে। জিপ তার কাছে তো কালো কুকুরের রক্ত রেখে দিয়েছে।
তারা বিশ্বাস করে কালো কুকুরের রক্ত নাকি কোনো ব্ল্যাক ম্যাজিক স্পর্শ করতে পারে না, মানে জিপকে কোনো ব্ল্যাক ম্যাজিকে ক্ষতি করতে পারবে না। পং জিপ যখন ঘর থেকে বেরিয়ে যায় তখনই বানর আসে এখানে। দেখা যায় জিপের বালিশে ঝরে পড়ে থাকা চুল নিয়ে একটি কাদার পুতুল বানায়। পরে যখন জিপ ঘরের মধ্যে ফিরে আসে, মানে পংকে বিদায় দিয়ে, সে বানরকে দেখে তো ভয় পেয়ে যায়, আশ্চর্য হয়ে যায় বানর এখানে কি করে। বানর তো তার কালো জাদু চালিয়ে জিপকে মারতে শুরু করে। জিপের শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। জিপ তো ভয়ে জীবন বাঁচানোর চেষ্টায় পালিয়ে যাচ্ছে। ঠিক তখনই বানরের পাঠানো ব্ল্যাক ম্যাজিক বা মিলানের রূপ নিয়ে একটি আত্মা আসে বা একটি জিন। সে জিপের মাথা ধরে তার চুল সহ ছিঁড়ে ফেলে দেয়। তবে এই মুহূর্তে জিপ প্রাণে মারা গেল না, সে জীবিত আছে। একই সময় পং আসে ত্রিশানের কাছে একটি মেয়ের ছবি নিয়ে। পং চায় সে মেয়েটিকে কালো জাদু করে নিজের প্রেমে পাগল করে ফেলতে, কিন্তু ত্রিশানের বাড়ির বাহিরে বানর এসে তার পায়ের জুতা থেকে একটি কাদামাটি তুলে নেয়, তার উপর ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে। এখানে ত্রিশান বুঝতে পারে বানরের কালো জাদুর কথা, মানে সে অধিক শক্তির ক্ষমতার অধিকারী এখন। তবে ত্রিশান নিজের শক্তি ব্যবহার করে বানর যে পুতুলগুলো ত্রিশানের বাড়িতে আগেই লুকিয়ে রেখেছিল তা খুঁজে বের করার চেষ্টা করে। মানে হলো বানর ত্রিশানের উপরও ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে দিয়েছে। ত্রিশান তো বানরের জাদুর বিপরীত করার চেষ্টা করে। অতএব বানর যে জাদুটা ত্রিশানের উপর পাঠিয়েছে, ওই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকটাই ত্রিশান বানরের উপর আবার প্রয়োগ করবে। কিন্তু বানর এখানে এসে তার উপর আক্রমণ করে দেয়। যদিও ত্রিশান মাটির পুতুলগুলোর অঙ্গ প্রত্যঙ্গের জন্য ভাঙতে শুরু করে। এই জন্য বানরের হাত পায়ের জন্য ব্যথা করছিল খুবই, হাত পা যেন ভেঙে যাওয়ার উপক্রম। কিন্তু এখানে ত্রিশান বানরকে একেবারে মেরে ফেলার চেষ্টা করেননি। এই কাল্টের গোষ্ঠীত্ব বানরকে জীবিতই লাগবে। তবে এই সুযোগে দেখা যায় বানর ত্রিশানের উপর কালো কুকুরের রক্ত ছুঁড়ে দেয়। জিপের কাছ থেকে আনা সেই রক্ত এখানে ত্রিশানের প্রয়োগ করা কালো জাদু কাজ করা বন্ধ করে দেয়। দেখা যায় বানর ত্রিশানকে ধরাধরি করে তাকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। এত সব করার পর বানর যেন একেবারে দানব হয়ে উঠেছিল, তার ভেতর জন্য কোনো শক্তি জাগ্রত হয়েছে। তবে পরের দিন দেখা যায় আরও ভয়ঙ্কর একটি দৃশ্য। পং ও জিপকে ধরে চরমভাবে শাস্তি দিচ্ছিল বানর। তাছাড়া জিপদের বাকি বন্ধুরা এই মুহূর্তে বানরের কাছে বন্দী। এখানে বানর তাদের ধরে চেয়ারে বেঁধে রেখেছিল, তবে সে তাদের নখ উঠিয়ে দেয়। বানর এদের প্রতি এতটাই ক্ষিপ্ত ছিল, পংয়ের পায়ের নখগুলো টেনে টেনে উঠিয়ে দিচ্ছিল, ভেঙে দিচ্ছিল। তাদের দেহ একসঙ্গে সেলাই করে দিয়েছিল লোহার তার দিয়ে। এদিকে দেখা যায় স্কুলে প্রিন্সিপাল ও জেনিফটার একটি ক্লাসরুম থেকে দুর্গন্ধ পাচ্ছিল। তারা সেখানে গিয়ে দেখতে পায় জিপ ও পংয়ের বন্ধুরা এখানেই আটক আছে। এই দৃশ্য দেখে প্রিন্সিপালের রক্ত তো হিম হয়ে যায়। এই খবর দ্রুত পুলিশে পৌঁছে যায় এবং পুলিশ এসে বানরকে খুঁজতে শুরু করে, কারণ সকলে সন্দেহ করেছিল হয়তো বানরই এগুলো করেছে, কারণ বানর তো অশুভ অপায়া। তদন্তে পিয়াকও তাদের সাথে যোগ দেয়। তারা এভাবে ত্রিশানের বাড়িতে পৌঁছে যায়, যেখানে তার ত্রিশানের মৃতদেহ পায়। তবে এখানে পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছায় যে বানর যে পং ও জিপের বন্ধুদের হত্যা করেছে, সে নিজের কোনো প্রতিশোধ নিতে এটা করেছে, যারা কিনা বানরকে প্রতিদিনই ক্লাসে হেই অপদস্থ করত। তবে এখানে পুলিশদের মনে প্রশ্ন হলো বানর কেন ত্রিশানকে হত্যা করল, তা তারা বুঝতে পারছে না। এখানে ত্রিশানের বাড়িটা ভালো করে তল্লাশি করে পুলিশ। এখানে একটি ট্যাটুযুক্ত ছবি খুঁজে পায়, যার মাধ্যমে পুলিশ অফিসার কিম বুঝে যায় সব ঘটনা হয়তো ওই ট্যাটুর সঙ্গে সম্পর্কিত। মানে এটা যে কার্ল গোষ্ঠীর একটি চিহ্ন, এটা পুলিশ কিম বুঝে গিয়েছিল। কিম এটাও বুঝে গিয়েছিল এই ত্রিশান এই কার্লটেরই একজন সদস্য। এভাবে পরের দিন গ্রামে একটি অনুষ্ঠান হচ্ছে মন্দিরে, যেখানে সবাই প্রার্থনা ও প্রসাদ বিতরণ করছিল। এরাই হচ্ছে কার্ল গোষ্ঠী। এখানে পুলিশ অফিসার কিম তো সজাগ নজর রেখেছে যেন বানর এখানে না আসে। বানর যেহেতু ত্রিশানকে হত্যা করেছে, আর ত্রিশান তো এই কার্ল গোষ্ঠীর সদস্য ছিল, ট্যাটু ব্যবহার করা কার্ল গোষ্ঠীর উপর প্রতিশোধ নিতে বানর অবশ্যই এখানে আসতে পারে। তবে অনুষ্ঠান শেষে যখন সবাই খাবার খাচ্ছিল, হঠাৎ সবাই যেন এক এক করে মারা যেতে থাকে। ভয়ানক রক্তবমি শুরু হয়। হয়তো বানরই কিছু একটা করেছিল, যার কারণে হঠাৎই সবাই মরতে শুরু করে দিয়েছে। এখানে একজন কার্ল গোষ্ঠীর তান্ত্রিক তার সামনে থেকে খাবার দেখে বুঝতে পারে বানর ত্রিশানের বুক থেকে ট্যাটুযুক্ত চামড়া ছিঁড়ে নিয়ে গ্রামবাসীদের খাবারের সঙ্গে মিশিয়ে দিয়েছিল। এভাবেই তো ত্রিশানের ভেতর থাকা কালো জাদুর প্রভাব সব জায়গায় বা খাবারে ছড়িয়ে পড়েছে। এখানে সকলেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত। কালো জাদু সকলের উপর খুব ভয়াবহ প্রভাব ফেলেছে, যারা কিনা এই প্রসাদ খেয়েছে। তবে এখানে সবার জন্য একে অপরকে নির্মমভাবে মারতে শুরু করে। তখনই বানর সে ভিড়ের মাঝে এসে হাজির হয়। বানর সবাইকে কঠিন শাস্তি দিয়ে নিজেকে খুব সন্তুষ্ট মনে করছিল, কিন্তু হঠাৎ স্কুলের প্রিন্সিপাল একবারে সবাইকে কালো জাদু করে রক্ষা করে ফেলে। বানরকে সে ধরে ফেলতে চাচ্ছে। তবে এখানে একটা বিষয় রিভিল হয়, ছদ্মবেশে প্রিন্সিপাল আসলে সে দুষ্ট কাল্টের একজন সদস্য ছিল, সে ছিল প্রধান। এখানে থাকা পিয়াক বানরের পক্ষ নিয়ে কথা বলতে থাকে, এজন্য পিয়াককেও কালো জাদুতে প্রভাবিত করে ফেলে দেয়।
পিয়াক তখন ধীরে ধীরে মারা যেতে থাকে কালো জাদুর প্রভাবে। যদিও পিয়াককে হত্যার উদ্দেশ্য নেই এই প্রিন্সিপালের। এখানে প্রিন্সিপাল পানরকে হুঁশিয়ারি দেয় আত্মসমর্পণ না করলে সে পিয়াককে মেরে ফেলবে, মানে পানরকে কালগোষ্ঠীতে আসতে জানায়। পানর যেহেতু পিয়াককে মনে মনে ভালোবাসত, তাই সে প্রিন্সিপালের কাছে আত্মসমর্পণ তো করবেই না। তবে এক পর্যায়ে পিয়াককে প্রিন্সিপাল ছেড়ে দেয়, কিন্তু পানরকে সে ধরে ফেলে। তবে এই সময় পুলিশ অফিসার কিম দেখে অনেক গ্রামবাসীর বুকে সেই একই রকমের ট্যাটু রয়েছে, যার অর্থ এই গ্রামের প্রায় অসংখ্য মানুষই এই কাল্টের সদস্য ছিল। এরপর পানরকে জঙ্গলে সে রিচুয়াল স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে কাল্টের লোকেরা তাকে বন্দি করে রেখেছে। এখান থেকে অবশেষে জানা যায় ওই স্কার্ট বা মুখোশ পরা কাল্টের প্রধান আর কেউ নয়, স্কুলের প্রিন্সিপাল নিজেই। দেখা যায় পানরকে গোসল করানো হয় এবং তাকে একটি কাল্টের দেবতার মূর্তির কাছে বেঁধে ফেলা হয়। আসলে প্রিন্সিপাল পানরের সামনে এসে তার উদ্দেশ্য প্রকাশ করে। এখানে গল্পের আসল রহস্য উন্মোচন হবে। এই কাল্টের যতই শক্তি ছিল তার প্রিন্সিপাল নিজের কাছেই তা রাখতে পারেনি। মানে তাকে অবশ্যই সে কালো শক্তি একজন মায়ের গর্ভে রাখতে হয়েছিল, কারণ অতীতে প্রিন্সিপালই নোয়ালকে টাকা দিয়ে পছন্দ করেছিল এবং সে কালো শক্তি নোয়ালের গর্ভে প্রবেশ করিয়ে দিয়েছিল। কিন্তু এই শক্তিগুলো থেকে নোয়ালের গর্ভে দুজন সন্তানের জন্ম হয়েছিল একই সময়। একজন ছিল অভিশপ্ত শিশু, যে শুকনো বাচ্চাটির মৃতদেহ আমরা দেখেছিলাম, আর অন্যটি ছিল পানর। এভাবে পানর যেহেতু তার মায়ের একই গর্ভে ছিল এবং তার যমজ বোন অভিশপ্ত একটি শিশু ছিল, কিন্তু সে তো মারা যায়, এজন্য তার সমস্ত শক্তি পানরের শরীরের ভেতর চলে আসে। এটা আধ্যাত্মিকভাবেই এই শক্তিটা পানর পেয়েছিল, এজন্য কালটা এই শক্তি চাচ্ছে। আর পানরের অভিশপ্ত যমজ বোন তো সেখানেই মারা গিয়েছিল। এই গল্পের শুরুতে সেই শিশুর লাশটাই আমরা দেখেছিলাম, যার মধ্যে কাল গোষ্ঠীর শক্তি থাকার কথা ছিল, কিন্তু সেই শক্তি চলে এসেছিল পানরের দেহে। অর্থাৎ প্রিন্সিপাল নিজেই আসলে পানরের বাবা, এবং এখন সে পানরের সঙ্গে দৈহিক সম্পর্ক গড়তে চায়, যাতে পানর থেকে আর এক সন্তান জন্ম দেওয়া যায়, যার মধ্যে কাল্টের শক্তি প্রভাবিত হবে পরবর্তীতে। এভাবে কাল গোষ্ঠীরা বছরের পর বছর ধরে তাদের শক্তি ধরে রাখে। অন্যদিকে মাসারি ও পুরোহিত পিয়াককে নিয়ে এসেছিল। পিয়াক এখনও কালো জাদুর প্রভাবে বেঁচে আছে, কিন্তু জাদু ভাঙার জন্য মাসারি নোয়ালে সে অভিশপ্ত শিশুর গায়ের ছাল থেকে একটি ওষুধ বানায়, কারণ কাল্টের জাদুর মূল শিকড় এই শিশু। শেষ পর্যন্ত পিয়াক ওষুধ খেয়ে বেঁচে যায় এবং দ্রুত পানরকে বাঁচাতে জঙ্গলের মধ্যে ফিরে যাবে। এদিকে স্কুলের প্রিন্সিপাল বা কাল গোষ্ঠীর শয়তান পানরের সঙ্গে মন্দ কাজ করতে চাইছিল। এখানে গ্রামের বাকি কাল গোষ্ঠীর লোকজন তাকিয়ে এই নোংরা দৃশ্য উপভোগ করছিল। তবে এখানে অদ্ভুত একটা দৃশ্য দেখুন। পানর যে বৃদ্ধাদের দাদা দাদি বলে জানতো, তারাও কিন্তু এই কাল্টেরই জনগোষ্ঠী, এদেরই সদস্য ছিল। তবে এখানে পুলিশ অফিসার কিম এসে কাল্টের উপর আক্রমণ করে দেয়। রিচুয়াল তো ভেঙে যায়, অসম্পূর্ণ রইল। এবার কাল্টের সদস্য পুলিশদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল, বেশ হাতাহাতি। কিন্তু প্রিন্সিপাল তার জাদু দিয়ে অসংখ্য কালো কাক পাখিদের ডেকে জানায় এই পাখিগুলো মোটেও সাধারণ কোনো পাখি নয়। পাখিগুলো ওদের আক্রমণ করিয়েছিল পুলিশ এবং জনসাধারণের উপর। আবার এদিক থেকে মাসারি নিচে তন্ত্রমন্ত্র দিয়ে সে পাখিগুলোকে যেন আকাশে থাকা অবস্থায় পুড়িয়ে ফেলল। প্রিন্সিপাল বুঝতে পারে তার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, পানরকে গর্ভবতী করা সম্ভব হলো না। তাই এবার সে পানরের ভেতর থাকা আধ্যাত্মিক শক্তি, মানে কাল্টের শক্তি বের করে আনতে চায়। দেখা যায় প্রিন্সিপাল পানরের মুখে একটি সোনার মুখোশ চাপিয়ে দেয়। এটা কাল জনগোষ্ঠীর কোনো একটি অভিশপ্ত বা জাদুকরী মুখোশ। এখানে কাল গোষ্ঠীর প্রধান মন্ত্রপাঠ শুরু করে। তবে জাদুর প্রভাবে পানরের শরীর থেকে শক্তি মুখোশের মধ্য দিয়ে হস্তান্তরিত হতে থাকে, মানে পানরের ভেতর থাকা শক্তি বের হয়ে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে পিয়াক তো এখানে চলে এসেছিল মাসারির ওখান থেকে। সে তো আক্রমণ করে দিয়েছিল প্রিন্সিপালের উপর। এখানে প্রিন্সিপাল আর পিয়াকের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। তবে লড়াইয়ের মাঝে হঠাৎ প্রিন্সিপালের শরীর যেন জ্বলে উঠতে থাকে ভয়ানকভাবে আগুনে, কারণ এদিক থেকে মাসারি এই অভিশপ্ত শিশুর লাশটি জ্বালিয়ে দিয়েছিল আগুনে। এই শিশু ছিল কাল জনগোষ্ঠীর কালো জাদুর শক্তি। এর জন্য তো প্রিন্সিপালের সাথে সরাসরি যুক্ত ছিল এই ব্ল্যাক ম্যাজিক। তবে প্রিন্সিপাল তো হার মানতে চায় না। সে আবারও মন্ত্রপাঠ শুরু করে মাসারির উপর পাল্টা আক্রমণ করে দেয়। এতে করে কাল গোষ্ঠীর প্রধান প্রিন্সিপাল তার গায়ের আগুন যেন নিভিয়ে ফেলল। প্রিন্সিপাল আবারও পিয়াককে ধরে ফেললে, কারণ পিয়াক পানরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। এখানে প্রিন্সিপাল পানরকে হুমকি দেয়, সে যদি আত্মসমর্পণ না করে, মানে নিজের ইচ্ছায় তার ভেতর থাকা শক্তি প্রিন্সিপালকে ফেরত না দেয়, মানে এক কথায় সে প্রিন্সিপালের সাথে দৈহিক মিলন না করে এবং কাল গোষ্ঠীর সদস্য হিসেবে নিজেকে স্বীকৃতি না দেয়, তাহলে সে পিয়াককে হত্যা করে ফেলবে। খুব ভীতিকর একটি পরিস্থিতি এখানে। তবে এখানে সে পিয়াককে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, মানে সে কাল গোষ্ঠীতে আত্মসমর্পণ করবে। পিয়াককে বাঁচাতে পানর মুখোশটি মাথায় পরে নেয়। এভাবে নিজের শক্তিগুলো সে মুখোশে হস্তান্তরের জন্য প্রস্তুত পানর। তবে তখনই পানর একটি সুযোগ পেয়ে যায় প্রিন্সিপালকে আক্রমণ করার। পানর সুযোগ নিয়ে একটি বড় বাঁশের লাঠি তুলে নেয়
সে লাঠি দিয়ে পিয়াক আর প্রিন্সিপালের মধ্যে একসঙ্গে ঢুকিয়ে দেয়, আঘাত করে দেয় পেটের মধ্য দিয়ে। দেখা যায় দুজনে কিন্তু মারাত্মকভাবে আহত হয়। তবে পানর খুবই নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলে কাল গোষ্ঠীর প্রধান বা প্রিন্সিপালকে। পানর প্রিন্সিপালের বুক থেকে তার হৃদয়টা বের করে নেয়, সেটি যেন চিবিয়ে খেয়ে ফেলেছিল, যাতে করে প্রিন্সিপালের ভেতর থাকা সমস্ত কালো জাদুর শক্তি পানরের ভেতর প্রবেশ করে ফেলে। তবে এই সমস্ত বা কাল্টের কলিজা খেয়ে পানর যেন নিজেকে শয়তানের রানী হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলে, মানে সেও যেন সে কাল্টের মধ্যে একজন শয়তান হয়ে যায়। তার ভেতর প্রখর কালো জাদুর শক্তি চলে আসে। এসব শক্তি নিজের মধ্যে টেনে নেওয়ার পর পানর গিয়ে বসলো সে ভয়ঙ্কর কাল্টের মূর্তির সামনে। পানর কাল্টকে পরিয়ে দিল সে সোনার মুখোশটি। সে তো মন্ত্রপাঠ শুরু করলেও, তবে দেখা যায় মন্ত্রের শক্তিতে পানরের ভেতরে থাকা সমস্ত অশুভ শক্তি বা ব্ল্যাক ম্যাজিক এই মুখোশের ভেতর সে আবারও ফিরিয়ে দিল, মানে কাল্টের শক্তি কাল্টকে ফিরিয়ে দিল। কারণ হলো পানর আর কোনো কালো শক্তি, কালো জাদু শিক্ষা নিজের ভেতর রাখতে চাইছিল না। তবে সব কিছু শেষ হওয়ার পর পানর অজ্ঞান হয়ে পড়ে, অচেতন। তবে এদিকে পিয়াক প্রখর যন্ত্রণায় সে তো অচেতন হয়ে পড়ে। এরপর কেটে যায় কিছুদিন। পিয়াকের প্রাণ বেঁচে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন একদিন যখন তার জ্ঞান ফেরে, সে তো সুস্থ হয়ে পড়ে মোটামুটি। পিয়াক তো হাসপাতাল থেকে সোজাসুজি চলে যায় পানরকে দেখতে, কিন্তু গিয়ে দেখে সেদিন থেকে পানর একেবারে জ্ঞানহীন, এখনও অসুস্থ, অচেতন অবস্থায় পড়ে আছে। এদিকে একজন পুরোহিত পুলিশ অফিসার কিমকে বলছিল ডেমনিক কাল্ট চাইতো না কোনো পুরোহিত এই গ্রামে থাকুক, তাই কাল্ট গোষ্ঠীরা বৌদ্ধ ধর্মের সকল পুরোহিতদের ভয়ঙ্করভাবে কালো জাদু প্রয়োগ করত। আর সে সমস্ত কালো জাদুর প্রভাব পানর নিজের শরীরে টেনে নিয়ে তা আমাদের বাঁচানোর চেষ্টা করত, যেমনটা অতীতে করেছিল যখন এক পুরোহিতের পা থেকে সে কালো সুতা বের করেছিল। অতএব পুরোহিতদের উপর কালো জাদু প্রয়োগ করতো এই কাল্ট গোষ্ঠীরা। অর্থাৎ পানর সবসময় এই গ্রামের মানুষদের রক্ষা করার চেষ্টা করত, কিন্তু কাউকে কখনো কিছু বলেনি এ বিষয়ে, আর কেউ বোঝেও নি এটা। পিয়াকের মাকে এবং পানরের বান্ধবী থামকেও বাঁচানোর চেষ্টা করেছিল পানর, আর তাদেরকে হত্যা করেছে এই কাল্ট গোষ্ঠীরা। অর্থাৎ কাল্টের গোপন কোনো তথ্য যারাই জানবে, কাল্টটা তাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলবে, আর এটাই করেছিল তারা। তাই এভাবে দেখা যায় কিছুদিন পর পানরের জ্ঞান ফিরে আসে। পিয়াক তো খুবই খুশি হয়, কিন্তু জ্ঞান ফেরার পর পানর যেন তার অতীতের কোনো কিছুই মনে করতে পারছিল না। পিয়াকও কিছু মনে করিয়ে দেয় না তাকে। তারা আবারও বন্ধু হয়ে যায়। পানর স্বাভাবিকভাবে স্কুলে যেতে শুরু করে। ধীরে ধীরে তার জীবন আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। এভাবে শেষ হয় আর্ট অফ দ্য ডেভিল অর্থাৎ বিগিনিং বা পানর এই মুভির শেষ গল্প। আশা করি আপনারা এই গল্পটা বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদিও এই গল্পটা খুবই অগোছালো ছিল, আমার যতটা সম্ভব আমি এটা গুছিয়ে উপস্থাপনা করার চেষ্টা করেছি। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করিয়েন। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।